এই ভিডিওটাতে কথা বলবো কিভাবে ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফাররা নিজেদেরই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির মার্কেট খারাপ করছে, কম দামে কাজ করে। এবার অনেকে বলতেই পারে ক্লায়েন্ট বা ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফাররা যে কম দামে কাজ করছে, তাতে তোমার কি যায় আসে? সেটা একটা ছোটো উদাহরণ দিয়ে এবার বোঝাচ্ছি। যেহেতু ফটো ভিডিওর কাজ করতে হয়, সেহেতু অ্যাডবের সাবস্ক্রিপশন এখন অনেকেই নিচ্ছে, কারণ আস্তে আস্তে অ্যাডব চারদিক থেকে এআই দিয়ে ডিটেক্ট করে সমস্ত যত ক্র্যাক ভার্সন আছে লক করে দিচ্ছে। তো অ্যাডবের সাবস্ক্রিপশন আমার অল অ্যাপস করা ছিল। অল অ্যাপসে অ্যাডব সাবস্ক্রিপশনের প্রাইস ছিল হচ্ছে 21,000 টাকা। এই বছর 1 আগস্ট থেকে অ্যাডব সাবস্ক্রিপশনের অল অ্যাপসের নাম চেঞ্জ করে দিয়েছে হচ্ছে অ্যাডব ক্রিয়েটিভ প্রো, যেখানে বেশ কিছু ফিচার অ্যাড করেছে, কিন্তু সাবস্ক্রিপশনের প্রাইস করে দিয়েছে 30,000 টাকা। মানে এক ধাক্কায় 9,000 টাকা দাম বেড়েছে। আর এরকম যে শুধু অ্যাডবের দাম বেড়েছে তা না, লেন্স, ব্যাটারি, কম্পিউটারের পার্টসের, মেমোরি কার্ড, সমস্ত জিনিসের দাম বেড়েছে। আর এই দামগুলো বাড়ার ফলেই একটা ফটোগ্রাফার যখন এই জিনিসগুলো দিয়ে কাজ করছে, তখন তাকেও তার দামটা বাড়াতে হচ্ছে। আর ঠিক তখনই ক্লায়েন্ট বলবে, আরে ওই ফটোগ্রাফার তো এত কমে করে দিচ্ছে, তুমি কেন এত বেশি দাম চাইছো? এইখানেই হচ্ছে পয়েন্ট, যে কেন আমি পয়সাটা বেশি চাইছি। তার কারণ আমি যে সফটওয়্যারটা এডিট করি, বা আমার মতন আরও অনেক জেনুইন ফটোগ্রাফার আছে, তারা যে সফটওয়্যারটা এডিট করে সেটা অ্যাডব থেকে পারচেস করা, যেটার দাম এইমাত্র বললাম 30,000 টাকা হয়ে গেছে। ঠিক আছে, এছাড়া আমরা যে লেন্সটা ইউজ করি সেটা একটা ভালো লেন্স। এছাড়া আমরা যে কম্পিউটারটা ইউজ করি, সেই কম্পিউটারটাতে আমার অ্যাটলিস্ট 2টো মনিটর ইউজ হয়, যাতে আমি ফাইলস দেখে তাড়াতাড়ি এডিট করতে পারি, যাতে তাড়াতাড়ি ডেলিভারি করতে পারি। সেই 2টো মনিটরের দাম একটা মনিটরের থেকে তো অবশ্যই বেশি। এছাড়া যাতে ফাস্ট রেন্ডার হয় বা ফাস্ট ছবি এক্সপোর্ট হয়, এডিটে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য যে গ্রাফিক্স কার্ডটা ইউজ করি আমি, সেটা 12 GB। যারা কাজ করে তারা জানে, তারাও অনেকে এরকম দামি দামি গ্রাফিক্স কার্ড ইউজ করে। এইরকম আরও অনেক জিনিস আছে, যে জিনিসগুলোর দাম যত দিন যাচ্ছে আস্তে আস্তে বাড়ছে, যার ফলে আমরাও আমাদের দাম বাড়াতে বাধ্য হচ্ছি, যাতে কোয়ালিটি প্রোডাক্ট ডেলিভারি করতে পারি, ফাস্ট ডেলিভারি করতে পারি, কোনো অসুবিধা না হয়। আমরা তো আর ঘর থেকে পয়সা নিয়ে গিয়ে কাজ করতে পারবো না, জিনিসের দাম বাড়ছে, তাই আমাদেরও দাম বাড়াতে বাধ্য হচ্ছি। এরপরে বক্তব্য আসবে যে যারা তাহলে কম পয়সা করছে তারা কী করে করছে ভাই? যারা কম পয়সা আপনাকে যে কাজটা দিচ্ছে, সেটা আদৌ কী কাজ দিচ্ছে আপনি দেখেছেন? রোজই ফেসবুকে দেখা যায় যে 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, এখনও ফাইল ডেলিভারি হয় না। ডেলিভারি হবে কী করে? সেই যে কম্পিউটার বা ল্যাপটপে এডিট করছে, সেই কম্পিউটার বা ল্যাপটপটা বহু যুগ আগের, তাতে এডিট এমনি স্লো হয়, যার ফলে একের পর এক লো বাজেট প্রজেক্ট নিয়ে সমস্ত প্রজেক্ট লাইন আপ দাঁড়িয়ে যায়, ডেলিভারি হচ্ছে না। আবার অনেকে এফবিতে পোস্ট করতে দেখবেন যে এত পয়সা দিয়ে কাজ করলাম, একদম বাজে ছবি হয়েছে, একদম বাজে ভিডিও হয়েছে। কেন হবে না? আপনার কম পয়সা দেওয়ার জন্যে ওই অর্গানাইজার হোক বা ওই ফটো ভিডিওগ্রাফার হোক, সে যখন আরেকটা ফটো ভিডিওগ্রাফারকে হায়ার করছে, তাকে হায়ার করছে কম দামে। এই কম দামে তাকে কী করে পাচ্ছে? কারণ যাকে হায়ার করছে তার স্কিল ডেভেলপ নয়, মানে তার হয়তো লাইট সম্পর্কে কোনো জ্ঞান নেই, সে হয়তো ক্যামেরা সেভাবে চালাতে জানে না, সে হয়তো বোঝেই না ফ্রেম বা সাবজেক্ট কী করে মেনটেন করতে হয়, সে হয়তো ফটোগ্রাফি সম্পর্কে কোনো কোর্সই করেনি। ব্যাস, নন এক্সপিরিয়েন্স লোক হলে সে ভুলভাল কাজই করবে। যেমন ধরুন একজন ডাক্তার বা একজন ড্রাইভার যখন আমরা সিলেক্ট করি বা যাই, যে এই ডাক্তারটা এতগুলো অপারেশন করেছে, তার মানে সে নিশ্চয়ই খুব ভালো অপারেশন করে। বা এই ড্রাইভারের লাইসেন্স অনেক পুরনো, তার মানে সে খুব ভালো গাড়ি চালায়। বা একজন পাইলট এত ঘন্টা ফ্লাই করেছে, তার মানে সেই পাইলটটা ভালো, তার মানে তার এক্সপিরিয়েন্স আছে সেই কাজটায়। আর সেই এক্সপিরিয়েন্সের ভ্যালুতে সে আপনাকে ভালো জিনিস দিচ্ছে, সে ড্রাইভারই হোক, সে ডাক্তারই হোক, সে পাইলটই হোক। কিন্তু ফটোগ্রাফির ক্ষেত্রে এরকম কোনো রুলস অ্যাপ্লাই হয় না। ফটোগ্রাফিতে রুলস অ্যাপ্লাই হচ্ছে কে কত কম দামে দিচ্ছে, যার ফলে এই কম দামে দেওয়ার ফলে এই নন এক্সপিরিয়েন্স লোকটাই আপনার কাজটা খারাপ করছে। কারণ এক্সপিরিয়েন্স হলো ফটোগ্রাফার, সে তো এক্সপিরিয়েন্সের জন্য পয়সা অবভিয়াসলি একটু বেশি চাইবে, সেটা তো আপনারা পে করবেন না। সবার কাছে ভ্যালু একটাই, কি যে ও কম দামে কাজ দিচ্ছে। কম দামে কাজ দেওয়ার ফলে যে প্রোডাক্টের মানটাও কমে যাচ্ছে, সেটা কিন্তু আপনারা বুঝছেন না। সেটা বুঝছেন কখন? কাজটা করিয়ে নেওয়ার পরে, যে এ বাবা, ছবি বা ভিডিওটা তো একদম খারাপ হয়ে গেল। এর ফলে একজন ভালো ফটো বা ভিডিওগ্রাফারের কী হচ্ছে বলুন তো? পুরো কাজটাই চলে যাচ্ছে, সে আর সার্ভাইভই করতে পারছে না। এইবারে আসি সেই সব লোকেদের কথাতে যারা অ্যাকচুয়ালি মার্কেটটাকে খারাপ করছে, মানে ফটো ভিডিওগ্রাফার। তাদের আবার অনেক রকমের প্রকারভেদ আছে। যেমন প্রথম এক ধরনের লোক যাদের টার্গেট হচ্ছে, আমি যদি কাজটা বেশি বলি, তাহলে যদি না হয় তার চেয়ে ভালো কম বলি, আমার কাছে হয়ে যাবে। আজকে তুমি একটা ক্র্যাক ভার্সন সফটওয়্যার লাগিয়ে কাজ করছো, বা একটা কম দামি গিয়ার দিয়ে কাজ করছো, বা একটা কম দামি সিস্টেম দিয়ে কাজ করছো, ভাবছো কাজ চলে যাচ্ছে, আমি তো কম পয়সা কাজটা তুলে নিলাম। কিন্তু দুদিন বাদে যখন তোমার কাজের প্রেশার বাড়বে, কাজের প্রোডাকশন বাড়বে, কারণ একই খারাপ কাজটা তুমি দিতে পারবে না, তোমাকেও তো একটু একটু ডেভেলপমেন্ট করতে হবে। সেই ডেভেলপমেন্টটা করার সময় তখন তোমার অরিজিনাল সফটওয়্যার কিনতে হবে, তখন তোমাকে সিস্টেম আপডেট করতে হবে। ঠিক ওই সময় যখন তুমি তোমার ক্লায়েন্টের কাছে গিয়ে পয়সাটা বেশি চাইবে না, তখন কিন্তু সে দেবে না, কারণ তুমি তাকে অভ্যেস করিয়েছো যে মার্কেট প্রাইসে কাজ হচ্ছে তার থেকে লোয়ার প্রাইসে গিয়ে কাজ করাতে হবে। তখন সে তোমাকে স্কিপ করে আরও লোয়ার কারোর কাছে চলে যাবে, তখন তুমিও আস্তে আস্তে মার্কেট থেকে সরে যাবে। এই মার্কেটের যে চেইন সিস্টেমটা, এটার পিছনে তুমি দায়ী, তুমি ক্রিয়েট করেছো এই পজিশনটাকে। তুমি ক্লায়েন্টকে বুঝিয়েছো যে ও যেটা দিচ্ছে তার চেয়ে আমি কমে করে দেবো। কমে করে দেওয়ার চক্করে তুমি যে ওটাকে খারাপ করে দিচ্ছ, সেটা কিন্তু ঠিক হচ্ছে না। কারণ ও যেটা দিচ্ছে যেই বাজেটে, তুমিও যদি সেরকম আউটপুট সেই বাজেটে দিতে যাও বা করতে যাও,
তোমায় তাহলে কিন্তু ওই বাজেটে আসতে হবে। সুতরাং আলটিমেটলি তুমি কমে কাজটা করে তোমার নিজের মার্কেটটাই খারাপ করলে, অন্য কারুর মার্কেট খারাপ করলে না। আর এবার আসে আরেক ধরনের লোকের, যারা একটা অন্য পেশার সাথে যুক্ত, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ট্যাক্সি ড্রাইভার হোক, অটো ড্রাইভার হোক, যা হোক, তারা একটা অন্য পেশার সাথে যুক্ত। এই প্রফেশন মানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিটাকে তারা ভালোবেসে করে। এর মধ্যে আছে দুরকম। একরকম যাদেরকে আমি অনেককেই চিনি, যারা অন্য পেশার সাথে যুক্ত, কিন্তু তারা যখন এই পেশাতেও কাজ করে মানে ফটো ভিডিওগ্রাফি করে, তারা একটা ন্যায্য মূল্য ক্লায়েন্টের থেকে নেয়, যে আমার এই কাজটা করতে আমার এতটা টাকা লাগবে, যেটা একটা বেসিক বা রিজনেবল প্রাইস। কিন্তু তুমি আরেক ধরনের ফটোগ্রাফার আছে যারা অন্য একটা প্রফেশনে কাজ করে, সেখান থেকে সে একটা ভালো অ্যামাউন্ট অফ পয়সা কামায়, সেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অটো ড্রাইভার, যে কোনো কিছু। এরপরে যখন ফটোগ্রাফির জায়গাটা আসে, তখন কি করে, কাজ ধরার জন্য সে লো বাজেটে যায়, যার ফলে একটা জেনুইন ফটো ভিডিওগ্রাফারের যে বাজেটটা ওই প্রজেক্টটার জন্য সে চার্জ করেছিল, ক্লায়েন্ট দেখছে এ তো তার থেকে অনেক কমে করছে। সে কমে করছে তার কারণ তার সোর্স অফ ইনকাম একটা অন্য, সে সেইখান থেকে টাকাটা নিয়ে এখানে ইনভেস্ট করে, যার ফলে তার এই ফটো ভিডিওগ্রাফি থেকে কামাই করে সেই পয়সাটাকেই আবার ফার্দার ইনভেস্ট করার কোনো প্রেশার বা টেনশনটা নেই। যার জন্যে একটা জেনুইন ফটো ভিডিওগ্রাফার যারা কাজ করছে তাদের মার্কেটটা খারাপ হচ্ছে। এইটা অনেকটা এক্সাম্পল দিয়ে ঘুরিয়ে বলতে গেলে, ধরুন তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অটো বা ট্যাক্সি চালাও, তুমি একটা থোক অ্যামাউন্ট কামাচ্ছ 80-70 হাজার টাকা, আর তুমি ফটোগ্রাফিতে কাজ করছো হচ্ছে 20,000 টাকাতে। এবার ধরো তোমার ফটোগ্রাফিতে মান্থলি এক্সপেন্স চলে যাচ্ছে 30-40 হাজার টাকার উপরে, তুমি এইখান থেকে 20-30 হাজার টাকা নিয়ে ফটোগ্রাফিতে ঢুকিয়ে দিলে, কারণ তুমি এখানে লো বাজেটের কাজ তুলছো, তোমার অসুবিধা হচ্ছে না, তুমি আরেকটা প্রফেশন থেকে এখানে পয়সা ফেলে দিলে। যদি শুধুই ফটো ভিডিওগ্রাফার হতে, তাহলে তুমি এখান থেকে 20,000 টাকা কামাচ্ছ, এবার তোমাকে ফার্দার ইনভেস্ট করতে গেলে তোমাকে ফটোগ্রাফির বাজেটটাকে আরও ইনক্রিজ করতে হবে, তখন তুমি চার্জ করবে এক্সট্রা 40,000, 50,000। আমি একটা বেসিক এক্সাম্পল দিলাম, তবে তো ব্যালেন্স হবে। সেটা কিন্তু হচ্ছে না, কারণ সে অন্য প্রফেশন থেকে পয়সা এখানে ফেলছে। তাদের জন্য ব্যাপারটা অনেকটা এরকম উদাহরণ দিয়ে বলতে গেলে, যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ট্যাক্সি বা অটো ড্রাইভার, যেখান থেকে ধরো পয়সাটা তুমি কামাচ্ছ, কামিয়ে এখানে ফেলছো, ধরো তোমার প্রফেশনটা যদি অন্য কোনো লোক কম পয়সা করে, তখন কেমন লাগবে? ধরো তুমি ইঞ্জিনিয়ার বা ডাক্তার, তুমি কামা হচ্ছে 70-80 হাজার টাকা, তোমার সেম কাজটা আরেকটা লোক করে দিচ্ছে হচ্ছে 30 হাজার টাকাতে। তোমাকে বার করে দিয়ে কোম্পানি যদি 30 হাজার টাকার লোকটাকে রাখে, তখন তো তোমার ওই কাজটা চলে গেল। এই ফটোগ্রাফির সাথে তুমি যেটা করছো, যদি তোমার সাথে ওখানে সেটা হয়, তখন তাহলে কীরকম লাগবে, তাহলে সেটা ভাবো। তুমি যদি অন্য প্রফেশনেও থাকো, সেখান থেকে পয়সা কামাচ্ছ, তুমি ফটোগ্রাফিও করো, সেটাতে কোনো অসুবিধাই নেই, কিন্তু তুমি তোমার পাওনাটাকে ন্যায্য রাখো। তুমি কাজ করবে আর কাজ ধরার চক্করে তুমি এদিকে বাজেট কমিয়ে দিচ্ছ, যেহেতু তোমার অন্য জায়গা থেকে সোর্স অফ ইনকাম আছে, তাহলে তুমি প্রফেশনটাকে ডিসরেসপেক্ট করছো। তার মানে তুমি ফটোগ্রাফি ভালোবেসে করোই না, কারণ তুমি যদি তোমার পেশা বা এই ফটোগ্রাফিটাকে ভালোই বাসবে, তাহলে তাতে একটা দাম হবে, সেই দামটা তো তুমি নেবে। তুমি তো তাকে পুরো জলের দামে ফুটপাতে বিক্রি করছো। এরপর আবার এক ধরনের লোক আছে যাদের আলটিমেটলি বাড়িতে পয়সা আছে, যাদের টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই। তাদের মোটোটা হচ্ছে বড় দাদা দিদিদের সাথে গিয়ে কাজ করে ছবি তুলবো, তুলে ইনস্টা, ফেসবুকে পোস্ট করবো, এর জন্য কমে কাজ করবো, বা এর জন্য আমি ফ্রিতেও কাজ করতে না চাই। এই যে ফ্রিতে বা কমে তুমি কাজ করছো, আজ তোমার বাড়ির যে হোল্ড আছে সেটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, দুদিন বাদে যখন বাড়ির হোল্ডটা শেষ হয়ে তোমার ঘাড়ের ওপর গাড়িটা এসে পড়বে, তখন তো যদি ফ্রিতে তুমি চালিয়ে যেতে পারো, তাহলে চালিয়ে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার এই ফ্রি চালানোর চক্করে আর দুটো দাদা দিদিদের সাথে ছবি তুলে পোস্ট করার চক্করে জেনুইন ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফারগুলো কিন্তু মার খাচ্ছে, তার সাথে তোমাকে কাঁচা গালাগালিও দিচ্ছে তারা, সেটা কিন্তু মাথায় রেখো। যেই দাদা দিদিদের ফ্রিতে কাজ করে দিচ্ছে ছবি তুলে লোককে দেখানোর জন্য, যেদের সাথে আমার কানেকশন আছে না, তারা কিন্তু আলটিমেটলি পয়সা কামিয়ে নিয়ে চলে যাবে, তারা বিদেশেও ঘুরবে, তাদের বাড়িতে শরীর খারাপ হলে পয়সা থাকবে। এবার তোমাকে যেহেতু অত পয়সায় থেকে থাকে, তাহলে কোনো অসুবিধাই নেই, ফ্রিতে করো। আর যদি না থেকে থাকে, শুধু ছবির জন্য দাবাদাবি করে গিয়ে ফ্রিতে কাজ করছো, তার বাড়িতে যখন কোনো একটা অসুবিধায় পড়বে, তখন যদি দাদা দিদিরা মুখ ফিরে তোমার দিকে দেখবে না, বা ডাক্তারের কাছে গিয়ে দুটো সেলফিওয়ালা ছবি দেখালে যে এই দেখুন ডাক্তার, এই দাদা দিদির সাথে আমি কাজ করেছি, কনসার্ট বা ব্যান্ড করেছি, তার সাথে ছবি আছে, আমাকে ফ্রিতে ট্রিটমেন্ট করে দিন, সে কিন্তু করে দেবে না। আরেক ধরনের ওয়েতে যেটা মার্কেট খারাপ হচ্ছে, সেটা হচ্ছে কোল্যাব। এই কোল্যাবের গেমটা যে কি, আমার সত্যি মাথার উপরে। আমি কোল্যাব এক ধরনের বুঝি, সেটা হচ্ছে কোল্যাব থেকে যে দুটো পার্টি কোল্যাব করছে, তাদের দুজনেরই ফায়দা হচ্ছে। মানে ধরো একটা মেকআপ আর্টিস্ট যে হয়তো মেকআপ করছে, আস্তে আস্তে উঠছে, আর একটা ফটোগ্রাফার, সেও হয়তো আস্তে আস্তে উঠছে, দুজনে একসাথে কোল্যাব করলো, যে এও এখন স্ট্রাগল করছে, ও এখন স্ট্রাগল করছে, দুজনেই দুজনকে সাপোর্ট করে এর কিছু ফটো বা ভিডিও এসে গেল ব্রাইডালের, আর ওর মেকআপেরও কিছু ফটো ভিডিও এসে গেল, যেটা দুজনের ক্লায়েন্টকে শো করতে পারবে। এই কোলাবটা অ্যাকসেপ্টেড, তো অবভিয়াসলি, কারণ একে অপরকে সাপোর্ট করেই লোকেরা এগোবে। কিন্তু আরেক ধরনের কোলাব যেটা আমি বুঝতে পারছি না, একজন হয়তো যে হেভি ফেমাস, সে বাকিদেরকে কাজ করাচ্ছে ফ্রিতে, ফটো ভিডিওগ্রাফারদের, না কেন, আমি ফেমাস, আমার ফ্রিতে কাজ করে। সে মেকআপ আর্টিস্ট হোক, সে মডেল হোক, সে যেই হোক,
আমি অনেক জায়গা থেকেই শুনেছি এবং অনেক জায়গা থেকে দেখেওছি, আমি তাদের নাম বলতেও চাই না। এই যে তোমরা দাপিয়ে দাপিয়ে এরকম নাম করো অশিক্ষিত লোকেদের ফ্রিতে ছবি ভিডিও তুলে দিচ্ছ, এতে আলটিমেট ফায়দাটা কিন্তু তাদের হচ্ছে, তোমার কিচ্ছু হচ্ছে না। আজ তুমি এই নাম করা লোকের ফটো তুলে তোমার এফবি বা ইনস্টাতে দিলে 2-4টে লোক এসে লাইক দেবে, ব্যাস, এর চেয়ে বেশি কিছু হবে না। দুদিন বাদে তুমি যখন আবার তার ছবি তোলার জন্য তার কাছে পয়সা চার্জ করবে, তখন সে তোমাকে সরিয়ে দিয়ে আবার একটা ফ্রি কারো করে নিয়ে চলে যাবে। যার ফলে ওই যে সময়ে যে পয়সাটা কামানো তোমার দরকার ছিল তুমি কামাতে পারলে না। শুধু তাই নয়, তুমি তো কামাতে পারলে না, তোমার ফ্রি কাজ করার চক্করে একটা জেনুইন ফটোগ্রাফার যার হয়তো কামানোর দরকার ছিল বা সে কামাতে পারতো কারণ সে ভালো কাজ করে, সেও কামাতে পারলো না। এমনকি তারপরেও সে আবার ওই ফ্রি আরেকজনকে রাখবে, আরেকজনও কামাতে পারবে না। তোমার এই একটা ফ্রি ফেমাস কোলাবের চক্করে আলটিমেটলি তুমি নিজের মার্কেটটা খারাপ করলে, কারণ তুমি যখন পরে গিয়ে এরকম কোনো ফেমাস লোককে আবার চার্জ করবে, সে কিন্তু ঘুরিয়ে ফ্রি লোকটার কাছে যাবে, তোমার কাছে আসবে না। কারণ তুমি এটা শিখিয়েছো যে তুমি ফেমাস, তাই আমি তোমার সাথে ফ্রি কোল্যাব করবো, পয়সা তোমায় দিতে হবে না। সেই কিন্তু নিজের কাজ ফ্রিতে করছে না বা সেই কোনো কাজ ফ্রিতে কোল্যাব করছে না, কিন্তু সে পয়সা নিচ্ছে, তুমি ফ্রি কোল্যাব করছো। লসটা আলটিমেট তোমার হচ্ছে। তোমরা এইভাবেই কম দামে কাজ করে আজ ক্ষণিকের যে পয়সাটা পাচ্ছ পেয়ে ভাবছো যে আমি তো পয়সা পাচ্ছি, বাকিদের কী হলো আমার যায় আসছে না, সেটা কিন্তু নয়। আলটিমেটলি তুমি পুরো মার্কেটটাকেই খারাপ করে দিচ্ছ এই কম পয়সায় কাজ করে করে। আর এই এফেক্টটা তুমিও কিছুদিন বাদে ফেস করবে, তুমিও কিন্তু এই পরিস্থিতি থেকে তখন বেরোতে পারবে না। এটা একটা ক্রিয়েটিভ ফিল্ড, এর একটা ভ্যালু আছে। নিজেদের মধ্যে কে কম দামে কাজ করবে এই মারপিট করতে করতে এটাকে একটা মাছের বাজার বানিয়ে ফেলেছো তোমরা। রাস্তায় যাই অটোওয়ালারা গাড়ি চালায় না, তাদেরও যে রুট হয় তার একটা ফিক্স রেট হয়, কেউ কিন্তু কম দামে যায় না। আর পুজোর সময় সেই রেটটা আবার বাড়ে, কমে না, আর সেটা সবাই ফলো করে। এই ইউনিটির ফলে তারা প্রত্যেকে কিন্তু পয়সা কামাতে পারে। অথচ আমরা এই অটোওয়ালাদের বেশি পয়সা নেওয়ার জন্য অশিক্ষিত বলি। র্যাপিডোওয়ালারা বা উবেরওয়ালারা দেখবে যখন রাত্রেবেলায় আসে বুক করবে, তারা ঠিক 50 টাকা 100 টাকা সবাই একটা সেম রেট, একটু কম বেশিতে তোমাকে চার্জ করবে বেশি, তুমি সেটা দিয়ে যাও। আর আমরা তখন বলি অশিক্ষিত, বেশি পয়সা চার্জ করছে। আলটিমেটলি পয়সাটা কিন্তু তারা ঠিক তোমার থেকে কামিয়ে নিচ্ছে। আর আমরা ফটোগ্রাফাররা নিজের এই প্রফেশনটাকে একটা মাছের বাজার বানিয়ে দিয়েছি, কে কত নিচে নেমে কাজ করতে পারবে। আর এইরকম চলতে থাকলে আমরা কেউই কিন্তু এই মার্কেটে সার্ভাইভ করতে পারবো না।